আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আবারও ব্যাক করলাম হুসাইন একাডেমির ফিজিক্স ক্লাসে। আজকে হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 5। ক্লাস নাম্বার 5-এ আমরা কিসের ক্লাস নাম্বার 5 করতেছি? মোশনের চ্যাপ্টার 2 মোশনের লাস্ট ক্লাসে। আজকে আমরা ক্লাস নাম্বার 5 তোমাদের লাস্ট ক্লাস। আগের ক্লাসে ক্লাস নাম্বার 4-এ তোমাদের ইকুয়েশনস অফ মোশন হয়ে গেছে। ইকুয়েশনস অফ মোশন হয়ে গেছে, যখন অ্যাক্সেলারেশন হবে তখন কীরকম হয়, ডিসিলারেশন হয় তখন কীরকম হয়, এই দুটোই হয়ে গেছে। অ্যাক্সেলারেশন ডিসিলারেশন, খালি ডিফারেন্সটা কি একটু মনে করাই দিই আবার। ডিফারেন্সটা ছিল যে আমরা যত ইকুয়েশনস লিখছি অ্যাক্সেলারেশনের জন্য প্রত্যেকটি ইকুয়েশন হবে প্লাস, আর ডিসিলারেশনের জন্য ওই ইকুয়েশনসগুলোই আমরা লিখবো কিন্তু হবে মাইনাস। এইটাই, খালি প্লাসটা রিপ্লেস বাই মাইনাস, আর কোনো ডিফারেন্স নাই। এখন আমরা তোমাদের যেটা লাস্ট ক্লাসেও আমরা ইকুয়েশনসই পড়বো, কিন্তু এটা একটু ডিফারেন্ট টপিকের ইকুয়েশন। সেটা হচ্ছে একদম লাস্টের টপিকটা, সেটা হচ্ছে ইকুয়েশনস অফ ফ্রিলি ফলিং অবজেক্ট বা ফ্রিলি ফলিং বডি, যাই বলো না কেন। এই জিনিসটার ইকুয়েশনসগুলো কেমন হয় দেখো। ডিফারেন্সটা হচ্ছে আগের ক্লাসের সাথে এই ক্লাসের ডিফারেন্স হচ্ছে, আগের ক্লাসে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে তোমার সারফেসে চলাচল করার সময় কেমন ইকুয়েশন হয় সেটা। সারফেসে চলাচল মানে কি? ধরো তুমি সাইকেল চালায় যাচ্ছ অথবা একটা গাড়ি চলতেছে রাস্তা দিয়ে, এই ধরনের জিনিসগুলোর ইকুয়েশনস কেমন হয় সেটা হচ্ছে ওটা। আর এই ফ্রিলি ফলিং অবজেক্টের ইকুয়েশনস মানে হচ্ছে উপর থেকে যদি কোনো একটা জিনিস পড়ে যায়, উপর থেকে নিচে পড়া, এইগুলোর ইকুয়েশনসগুলো কেমন হয়। এখন উপর থেকে নিচে পড়া আর সারফেসে চলাচল করা এই দুটো নিশ্চয়ই সেম না, তাহলে ইকুয়েশনস তো সেম হবে না। কিন্তু আসলে এরকম মনে হলো ইকুয়েশনসগুলো প্রায় 95% সিমিলার। ডিফারেন্সটা কোথায় সেটা এখন আমরা বলতেছি। আগে আমরা জানি যে ফ্রিলি ফলিং অবজেক্টটা কি। ফ্রিলি ফলিং অবজেক্ট হচ্ছে a freely falling object is released freely from above and it comes down to the ground freely. তার মানে উপর থেকে তুমি যদি একটা জিনিসকে, একটা অবজেক্টকে রিলিজ করে দাও, উপর থেকে যদি তুমি একটা অবজেক্টকে এমনি ধরো, হাতে তোমার ধরো এখানে একটা টেনিস বল ধরা ছিল, এরকম করে ধরা ছিল, তুমি এখানে এরকম করলে হাতটা, দ্যাট ইজ হাতটাকে এরকম করে রিলিজ করে দিলা, তাহলে কি হবে? বলটা তোমার হাতে ছিল, এরকম করে নিচে পড়ে যাবে, তাই না? এখন তুমি যদি বলটাকে এমন করে নিচে ছুঁড়ে মারতা, দেখো এমন করে যদি নিচে ছুঁড়ে মারতা, তখন ওটা ফ্রিলি ফলিং হতো না। কেন ফ্রিলি ফলিং হতো না? কারণ তুমি যদি কোনো কিছুকে এমন করে ছুঁড়ে মারো নিচে, তার মানে তুমি ওই জিনিসটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে তারপরে তুমি নিচে মারছো। কিন্তু ফ্রিলি ফলিং মানে হচ্ছে ও নিজে থেকেই পড়তেছে, কারো ফোর্স অ্যাপ্লাই করা ছাড়া ও নিজে থেকেই পড়বে। তো তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো ওটা ফ্রিলি ফলিং হবে, ওটা ফলিং হবে কিন্তু ফ্রিলি ফলিং হবে না। আর তুমি যদি খালি হাত থেকে ছেড়ে দাও, ও যদি নিজেই নিজের মতো পড়তে থাকে, তখন ওটা ফ্রিলি ফলিং হবে। তো এইটাই হচ্ছে ফ্রিলি ফলিং অবজেক্টের ডেফিনেশন। যে ফ্রিলি ফলিং অবজেক্টটা কি জিনিসটা, এটা কি ফ্রিলি ফলিং অবজেক্ট আর নট ফ্রিলি ফলিং অবজেক্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফ্রিলি ফলিং এ আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি না, আর নন ফ্রিলি ফলিং এ একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এখন আমরা আসতেছি ইকুয়েশনসে। এই জিনিসটা ইকুয়েশনগুলো তাহলে কেমন হবে? এই জিনিসটার ইকুয়েশন, মজার জিনিস হচ্ছে আগে ক্লাসে আমরা যত ইকুয়েশনস পড়ছি সারফেসে চলাচল করার জিনিসপাতি, সেগুলোর ইকুয়েশন যেটা পড়ছি সেই ইকুয়েশনগুলোই আমরা এবার তুমি একটু রিক্যাপ করো। সেই ইকুয়েশনগুলো কেমন ছিল? পৃষ্ঠা উল্টায় দেখো তোমরা কি নোট করছিলা। সেই নোটের মধ্যে ইকুয়েশনসগুলোর মধ্যে প্রত্যেকটা তে কি কি ছিল দেখো। অল দ্য ইকুয়েশনস which we learned from the previous class will be used here, এগুলো ইউজ করব। only a will be replaced by g and s will be replaced by h। এইটা মানে হচ্ছে আগের ইকুয়েশনস, আগের ক্লাসের ইকুয়েশনসগুলোতে যে যে ইকুয়েশনসে তোমার অ্যাক্সেলারেশন ছিল, অ্যাক্সেলারেশনকে আমরা কি দিয়ে ডিনোট করি? a দিয়ে, স্মল a দিয়ে। এই অ্যাক্সেলারেশনটা এখন রিপ্লেসড হয়ে যাবে স্মল জি দিয়ে, স্মল জি। এই স্মল জি মানে হচ্ছে এইটা মানে একটা অ্যাক্সেলারেশন, বাট স্মল জি কে স্পেসিফিক্যালি বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটাকে বলা হয় স্মল জি, এইটাকে বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এ ছিল নর্মাল অ্যাক্সেলারেশন আর জি হচ্ছে অ্যাক্সেলারেশনই কিন্তু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এইটাই
যেহেতু দুইটাই, এখন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকেও কিন্তু তুমি এক ধরনের অ্যাক্সেলারেশনই বলতে পারো, ওটা এক ধরনের অ্যাক্সেলারেশন আর কি। তার মানে আমি এক ধরনের অ্যাক্সেলারেশনকে আর এক ধরনের অ্যাক্সেলারেশনে রিপ্লেস করে দিলাম, বা দুইটাই কিন্তু অ্যাক্সেলারেশন। সো আমার ইকুয়েশনের যে অবজেক্টিভ বা ইকুয়েশনের যে টার্ম বা স্ট্রাকচার, ইকুয়েশনের যে ফর্মটা ছিল সেটা চেঞ্জ হচ্ছে না, ওটা সেম থাকতেছে, খালি আমি পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করে দিয়েছি। এখন কেন চেঞ্জ করলাম, পয়েন্ট হচ্ছে এইটা। আচ্ছা, যখন সারফেসে কোনো কিছু চলাচল করে, ধরো তুমি সাইকেল চালায় যাচ্ছ, তখন তুমি সারফেসের উপর দিয়েই চলে যাচ্ছ, তুমি তো সারফেস থেকে উপরে ভেসে নাই, তাই না? তুমি সারফেসের উপরেই আসো। তো সারফেসের উপরে যখন থাকবা, তখন আমরা শুধুমাত্র ওই অ্যাক্সেলারেশনটাই কনসিডার করবো যেটা তুমি ওই জিনিসের উপরে অ্যাপ্লাই করতেছো। ধরো তুমি সাইকেলটা প্যাডেল করতেছিলাম, এখন তোমার মন চাইলে তুমি স্পিড বাড়াই দিবা, তাহলে তুমি আরো জোরে প্যাডেল করবা। স্পিড বাড়ানো মানে কি? অ্যাক্সেলারেট করা। তো তুমি যতটুকু স্পিড বাড়াইলা সেই অ্যাক্সেলারেশনটাই আমরা বসাই দিব, দিয়ে ম্যাচ করব। আচ্ছা, এখন উপর থেকে কোনো জিনিস যদি পড়ে, দ্যাট ইজ একটা ফ্রিলি ফলিং অবজেক্ট। একটা ফ্রিলি ফলিং অবজেক্ট যখন তুমি এমন করে ছেড়ে দিবা, এখন দেখো ওই জিনিসটা আসলে কেন নিচে পড়তেছে, ওই জিনিসটা কেন ভেসে থাকতেছে না। এখন নর্মালি এটা চিন্তা করলে আমরা মানে আনসারটা আমি ছোটবেলায় এটা দিয়েছিলাম যে স্যার সব কিছু নিজেই পড়ার কথা। এখন ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, প্রত্যেকটা সায়েন্সের পিছনে একটা করে রিজন থাকে, কারণ থাকে। এমনি ছেড়ে দিলাম, এমনিতেও নিচে পড়বে, এটার একটা রিজন আছে, ও এমনি এমনি পড়ে না। রিজনটা হচ্ছে আর্থ, আমাদের এই পৃথিবী, যে কোনো অবজেক্টে তুমি যদি উপর থেকে ছেড়ে দাও, তাহলে আমাদের এই পৃথিবী ওকে একটা ফোর্স দিয়ে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, নিজের দিকে বলতে নিজের সেন্টারের দিকে। এখন তুমি যদি উপর থেকে কোনো জিনিসকে ছেড়ে দাও, আর্থের সেন্টার কিন্তু ভিতরে, দ্যাট ইজ নিচে, তাহলে ও নিচের দিকে যাবে। এখন আর্থ যতটুকু অ্যাক্সেলারেশনে কোনো একটা অবজেক্টের নিচের দিকে ওর নিজের দিকে টেনে নেয়, সেইটাকেই বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবং এর ভ্যালু তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে আমরা পড়ছি 9.8। এবং এটার ইউনিট কি হবে? অ্যাক্সেলারেশনের যে ইউনিট, এটারও সেই ইউনিট, কারণ এটাও এক ধরনের অ্যাক্সেলারেশন। সো এটারও ইউনিট হচ্ছে 9.8 ms ইনভার্স 2। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ইউনিট হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এটা একদম কনস্ট্যান্ট অ্যামাউন্ট, কিন্তু এটা কনস্ট্যান্ট ভ্যালু। তোমার যদি কোয়েশ্চেনে জি এর ভ্যালু নাও দেওয়া থাকে, তোমরা 9.8 দিয়ে করবা, এটা মুখস্থ, এটা কেউ বলে দিবে না। আচ্ছা, তাহলে আমরা এইটুকু জানলাম যে এ গুলা রিপ্লেস হয়ে যাবে জি দিয়ে, এবং ওই ইকুয়েশনে যতগুলা এস ছিল, এস মানে কি ছিল? এস মানে ছিল ডিসপ্লেসমেন্ট। যতগুলা এস ছিল, এস গুলো রিপ্লেস হয়ে যাবে এইচ দিয়ে, এইচ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এইচ কি? এইচ হচ্ছে হাইট। দেখো, এস মানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের ইউনিট ছিল কি? মিটার। এস এর ভ্যালু বের করলে আমরা সেটাকে মিটার দিয়ে ডিনোট করতাম। আর এইচ এর যে ইউনিট, এইচ এর ইউনিটও মিটার। কারণ কি? কোনো কিছুর হাইট মানেও কিন্তু এক ধরনের লেন্থ, কোনো কিছুর ডিসপ্লেসমেন্ট মানেও এক ধরনের লেন্থ। তো দুটোই তো লেন্থ, তো দুটোর ইউনিট মিটার হবে। এখন আমরা যখন সারফেস দিয়ে চলাচল করি, নিচে দিয়ে যখন চলাচল করি, তখন ওটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি, ওটাকে আমরা হাইট বলি না। কারণ হাইট বলতেই আমরা বুঝি নিচ থেকে উপরে কোনো কিছু। যেমন তুমি যদি তোমার হাইটটা মাপো, ধরো আমার হাইট এই পর্যন্ত, আমার হাইটটা এই পর্যন্ত, আমি নিচ থেকে হাইট মাপবো, আমার এই পর্যন্ত ধরো 5 ফুট 7 হচ্ছে। এখন এটাকে আমি হাইট বলতেছি, এটাকে কিন্তু আমি ডিসপ্লেসমেন্ট বলতেছি না। কেন বলতেছি না? কারণ আমি জিনিসটা মাপতেছি ওয়াই অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিসের কোনো কিছুকে আমরা হাইট বলবো, আর তুমি যে নিচের সারফেসে যখন চলাচল করবা সেটা হবে এক্স অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিসটা কেমন? এমন না, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এমন। এক্স অ্যাক্সিসে যখন তুমি চলাচল করবা, সেই ধরনের তোমার দূরত্বকে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো। আর যখন ওয়াই অ্যাক্সিসে আমরা চলাচল করব, এই ধরনের দূরত্বকে আমরা বলবো হাইট। এইটাই ডিফারেন্স, আদারওয়াইজ বাকি সবই সেম। তার মানে এসটা রিপ্লেস হবে এইচ দিয়ে, এটা রিপ্লেস হবে জি দিয়ে, আর কোনো ডিফারেন্স নেই। এখন তোমরা ওই ফর্মুলার মধ্যে খালি ওই জায়গায় ওটা বসাই দাও, প্রত্যেকটা ফর্মুলা হয়ে যাবে। এই জায়গায় লিখতেছি, এখন দেখো কেমন করে হয়। আচ্ছা, ফার্স্ট যে ফর্মুলাটা ছিল, একদম শুরুতে আমরা সেটা ছিল এমন যে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এইটা আমরা লিখছিলাম ফর সারফেসে চলাচল, আগের ক্লাসে লিখছিলাম এটা। এখন এইটাতে আমাদের কি রিপ্লেস করতে হবে?
এস কে আমরা রিপ্লেস করে দিব এইচ দিয়ে, এ কে আমরা রিপ্লেস করে দিব জি দিয়ে। তার মানে কি হচ্ছে দেখো, এটাকে যদি আমি অ্যারো দিয়ে লিখতেছি, এটাকে আমরা এইচ লিখলাম, এখানে আমি ইকুয়াল টু দিলাম। আমি কিন্তু বলছি শুধু এস এবং এ, ইউ টি বা ভি এগুলোর বিষয়ে আমি কিছু বলিনি। তার মানে এখানে যেটা ছিল এটা এটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। ইউ টি থাকবে, প্লাস হাফ তো হাফই থাকবে, হাফ তো নাম্বার, নাম্বার তো চেঞ্জ হয় না। এই কে আমরা লিখবো জি, আর টি, টি কি চেঞ্জ হবে? টি কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমি বলছি শুধু এস এবং এ, টি নাই। আর টাইম কখনো, টাইমটা একটা অ্যাবসলিউট ভ্যালু, টাইমের কোনো চেঞ্জ হয় না কখনো। তোমরা যারা যারা ডক্টর স্ট্রেঞ্জ দেখছো, ডক্টর স্ট্রেঞ্জ মুভিটা এত ইন্টারেস্টিং কেন, টাইম জিনিসটা এত ইন্টারেস্টিং কেন? টাইম হচ্ছে একটা অ্যাবসলিউট ভ্যালু। ধরো টাইম নিয়ে অনেক ডিফারেন্ট ফ্যাসিনেটিং থিওরিজ আছে, যেমন আমরা যে আয়নায় আমাদেরকে দেখি, তো এখন এরকম থিওরি আছে যে আয়নার ওই সাইডে একটা প্যারালাল ওয়ার্ল্ড আছে। এখন প্যারালাল ওয়ার্ল্ড হইলে আমাদের সব প্যারালাল ওয়ার্ল্ডে সবকিছু আমাদের উল্টো হয়, কারণ কি আয়নায় কিন্তু আমরা একটা রিভার্স ইমেজ দেখতে পারি, আমরা আমাদেরকে দেখতে পারি। এমন আছে আমি এমন করে দাঁড়াই, আয়নাতে আমার পিছন সাইড দেখতে পাচ্ছি, তা কিন্তু না, আয়নাতে কিন্তু আমি সামনেটা দেখতে পারি। দ্যাট ইজ ছবিটা ঘুরে গিয়ে এইটা দেখতে পারি আমি এখন এইটা। তো এখন সেই হিসাবে টাইমের অপোজিট দিকে চলার কথা ওইখানে, কিন্তু ওই প্যারালাল ওয়ার্ল্ডেও টাইম সেম দিকেই চলে। এইটাই হচ্ছে ফ্যাসিনেটিং ইস্যু, টাইম অ্যাবসলিউট ভ্যালু, টাইম কখনো চেঞ্জ হয় না। দেখো এই মোশন থেকে আমরা ডক্টর স্ট্রেঞ্জে চলে গেছি, টাইম এত জিনিস মনে করা। আচ্ছা, তাহলে জিতে এ জায়গায় জি লিখলাম, আর টি স্কোয়ার জায়গায় টি স্কোয়ার দিলাম। এই যে আমার হয়ে গেল ইকুয়েশনস অফ ফলিং বডি, এইটা এক নাম্বার ইকুয়েশন হয়ে গেল ফলিং বডি গেল। এইটার মধ্যে খালি এটা লিখলাম, আদারওয়াইজ সব সেম জিনিস। আচ্ছা, এবার আমরা দুই নাম্বারটা দেখব। দুই নাম্বারে কি ছিল? দুই নাম্বারে ছিল এমন, দুই নাম্বারে আমি আগের ক্লাসে দেখছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তাহলে এখানে কি কি চেঞ্জ হচ্ছে? এখানে আমার ভি স্কোয়ারটা কিন্তু চেঞ্জ হবে না, ওটা সেম থাকবে, কারণ ওটা চেঞ্জ হওয়ার কথা না, আমি বলি নাই ওটা চেঞ্জ হবে। ভি স্কোয়ারটা ওটাই থাকলো, ইউ স্কোয়ারটা ওটাই থাকলো, ওটা চেঞ্জ হবে না। প্লাস এখন দেখো 2 চেঞ্জ হবে না, লিখলাম 2, এর জায়গায় কি হবে? জি হবে, এস এর জায়গায় কি হবে? এইচ হবে। তার মানে এখানে লিখবো 2gh। এই যে হয়ে গেল আরেকটা ইকুয়েশন অফ ফলিং বডি, এইটা হয়ে গেল আরেকটা ইকুয়েশন অফ ফলিং বডি লেখা নাও। আচ্ছা, তাহলে দুই নাম্বারটাও টার্নওভার করা আমাদের শেষ। এই যে অ্যারো, এই যে অ্যারো, 2 নাম্বারটা আমরা টার্নওভার করে ফেললাম ইকুয়েশন অফ ফলিং বডিতে গেল। এবারে আমরা লিখব 3 নাম্বার ইকুয়েশনটা। 3 নাম্বারে ছিল, আগের ক্লাসে ছিল এমন v equals to u plus at। এই ইকুয়েশনটা টার্নওভার করা অনেক ইজি। দেখো এখানে v টা v থাকবে, u টা u থাকবে, t টাও t থাকবে, a টা খালি হবে g, আর কোনো ডিফারেন্স নাই, সেম হয়ে গেল, কাজ হয়ে গেল। এইটা আরেকটা ইকুয়েশন অফ ফলিং বডি হয়ে গেল, তাই না? আচ্ছা গেল। আচ্ছা, এবারে আমরা লিখব আগের দিনের 4 নাম্বার যে ইকুয়েশনটা, সেটা ছিল এমন যে s equal to v plus u by 2 into t। এই ইকুয়েশনটা টার্ন করা হয়েছে, এখানে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে s এর জায়গায় h হবে, আর কোনো ডিফারেন্স হবে না। s এর জায়গায় শুধু h হবে, আর কোনো ডিফারেন্স। তাহলে এখানে দেখো h ইকুয়াল টু, দেখো v ও চেঞ্জ হবে না, u ও চেঞ্জ হবে না, t ও চেঞ্জ হবে না, আর 2 তো চেঞ্জ হবেই না। তার মানে v plus u by 2 into t হয়ে গেল আমাদের ইকুয়েশন অফ ফলিং বডি। 4টে ইকুয়েশন আমাদের হয়ে গেল, আর কোনো ইকুয়েশন নাই। আচ্ছা, তাহলে এই চলে গেল আমাদের ইকুয়েশনস অফ ফলিং বডিজ। এখন আমি যে ইকুয়েশনগুলো এখন লিখলাম, প্রত্যেকটা ইকুয়েশন আমি প্লাস দিছি, প্লাসই হবে। কেন প্লাস হবে? কারণ প্লাস হবে কারণ তোমার যদি একটা ফ্রিলি ফলিং বডি হয়, দ্যাট ইজ জিনিসটা উপর থেকে নিচে পড়তেছে, তাহলে তোমার কি জিনিসটা আর্থের দিকে যাচ্ছে, আর্থের দিকে যখন যাবে, দ্যাট ইজ আর্থ যেদিকে টানতেছে অবজেক্টটা ওই দিকেই যাচ্ছে। তার মানে আর্থের কমান্ড শুনতেছে, আর্থ যেদিকে কমান্ড দিচ্ছে ওই দিকে যাচ্ছে। এখন আর্থ যেদিকে টানতেছে ও যদি ওই দিকেই যায়, তাহলে প্রত্যেকটা ইকুয়েশনে প্লাস হবে।
তাহলে মাইনাস কখন হবে? যখন আর্থ তোমাকে নিচের দিকে যেতে কমান্ড দিবে কিন্তু তুমি যাবা উপর দিকে, দ্যাট ইজ তুমি যখন একটা বলকে উপরে ছুঁড়ে মারবা তখন এই প্রত্যেকটা ইকুয়েশনে মাইনাস হবে। আর কোনো জিনিস নেই, বল বলো বা যে কোনো কিছুই বলো, যদি সেটা উপর দিকে যায় দ্যাট ইজ প্রজেক্টেড আপওয়ার্ডস, তখন প্রত্যেকটা ইকুয়েশন হবে মাইনাস। এইটাই। তাহলে লিখে নাও যে ইন কেস অফ, এটা ইকুয়েশন ফ্রি ফলিং অবজেক্ট গেল না? আচ্ছা, ইকুয়েশনস অফ bodies projected upwards, equations of bodies projected upwards, এই প্রত্যেকটি ইকুয়েশন আমি একবারে লিখে দিচ্ছি তোমাদেরকে। আমি আগে ইকুয়েশন লিখছিলাম যেটা এক নম্বরে, সেটা লিখছিলাম h = ut প্লাস হাফ জিডি স্কয়ার লিখছিলাম, এবারে লিখো মাইনাস হাফ জিডি স্কয়ার। এইটা দুই নম্বরে আমি লিখছিলাম v স্কয়ার = u স্কয়ার প্লাস 2gh, এবারে দেখো মাইনাস 2gh, তাহলে মাইনাস 2gh হয়ে গেল। তিন নম্বরে ছিল v = u প্লাস gt, এবার আমরা v = u মাইনাস gt, তাহলে u মাইনাস gt। এবং ফোর নম্বরে যেটা ছিল যে h = v প্লাস u বাই t, এখানে কোনো প্লাস মাইনাস হবে, এখানে প্লাস যা ছিল তাই থাকবে। কেন থাকবে আমি বলতেছি, v প্লাস u বাই u বাই 2 ইনটু t, এটাই থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ডিস্টিংক্টিভ ভাবে লক্ষ্য করো যে যেই সব ইকুয়েশনে তোমার স্মল g ছিল শুধুমাত্র সেই সব ইকুয়েশনে মাইনাস বসছে, এইখানে কোনো স্মল g নাই, এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি টার্মটা জিনিসটা নাই, ওই এক্সপ্রেশনটা নাই, এই জন্য এখানে কোনো মাইনাস বসে না। এখন এখানে কেন মাইনাস বসলো? কারণ g এর ভ্যালু আমি একটু আগে দেখছিলাম যে g এর ভ্যালুটা হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এখন g এর যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা পরিস্থিতি অনুযায়ী পজিটিভ বা নেগেটিভ মানে চেঞ্জ হইতে পারে। এই g এর ভ্যালুটা পরিস্থিতি অনুযায়ী পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। g এর ভ্যালু পজিটিভ কখন হবে? যখন তুমি নিচের দিকে যাবা, দ্যাট ইজ তুমি যখন আর্থের কমান্ড অনুযায়ী আর্থের দিকে যাবা তখন তোমার জি এর ভ্যালু হবে প্লাস 9.8। তুমি যখন আর্থের কমান্ডকে উপেক্ষা করে, আর্থের কমান্ডকে ইগনোর করে অপোজিট দিকে যাবা, তার মানে উপর দিকে যখন যাবা তখন তোমার জি এর ভ্যালু হবে মাইনাস 9.8। তাহলে তুমি যখন একটা প্রজেক্টের একটা বডিকে যখন আপওয়ার্ডে প্রজেক্ট করে দিবা, আপওয়ার্ডে ছুড়ে দিবা, তখন তুমি জি এর অপোজিট দিকে যাচ্ছ, দ্যাট ইজ আর্থের কমান্ডকে তুমি উপেক্ষা করতেছো। আর্থের কমান্ডকে উপেক্ষা করে যখন উপরে যাবা প্রত্যেকটা জি এর ভ্যালু মাইনাস হয়ে যাবে। এই যে জি এর ভ্যালুগুলো যে মাইনাস হইছে ভিতরে, মানে ধরো যে ইকুয়েশনে প্লাস ছিল, তুমি ব্র্যাকেটের ভিতর দিয়ে মাইনাস জি বসাই দিছো, ওই ব্র্যাকেটের ভিতরের মাইনাসটা বাইরে বের হয়ে এই প্লাসটাকে মাইনাস করে দিছে। ইকুয়েশন আমরা সেটাই বসাইছি, জি এর ভ্যালুটা মাইনাস বসাইছি দেখে এইখানে প্রত্যেকটা জি এর সামনে একটা করে মাইনাস বসে ইকুয়েশনটাই মাইনাস হয়ে গেছে। এইটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। যেটা প্রজেক্টেড আপওয়ার্ডস বলি, তাহলে প্রজেক্টেড আপওয়ার্ডস হলে এইরকম ফ্রিলি ফলে, উপর থেকে নিচে হইলে প্লাস হবে, উপরে গেলে মাইনাস হবে, উপর থেকে নিচে আসলে প্লাস, নিচ থেকে উপরে গেলে মাইনাস, এই আর কোনো ডিফারেন্স নাই। তো এই ছিল তোমাদের ক্লাস নাম্বার 5, যেটা আমাদের আজকে এইটার মধ্যে দিয়ে তোমাদের বইয়ে যত টপিক ছিল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব টপিক শেষ হয়ে গেল। ইকুয়েশনস অফ ফলিং বডিজ পর্যন্তই ছিল, আর কোনো ইকুয়েশনস তোমাদের নাই বা আর কোনো টপিকও নাই। এইটা দিয়ে আমাদের যে থিওরিটিক্যাল পড়াশোনা এই চ্যাপ্টারে, সেই থিওরিটিক্যাল পড়াশোনা শেষ। এখন এই চ্যাপ্টার শেষ হয়নি, এর পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথস করব, খুবই ফ্যাসিনেটিং কিছু ম্যাথস করব। একদম কমন ইজি ম্যাথসগুলো তো আমরা করবো না, কারণ ওগুলো তোমরা পারবা। আমরা করবো একটু হাই লেভেল, যেটা করলে তোমরা ইজিটাও পাবা, কঠিনটাও পাবা, ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা করবো। তো আজকের মতো এইটুকুই। গুড লাক অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম।